আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। মৃত্যু সংখ্যা আগের মতো থাকলেও একদিনে শনাক্তের হার কমেছে 4%। চলতি সপ্তাহে সবচেয়ে কম শনাক্তের হার। মুজিব বর্ষে 1 কোটি গাছের চারা রোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ঘোষণা। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ ও এমডি মাসুদ 10 দিনের রিমান্ডে। জালিয়াতির কথা স্বীকার করেছে সাবরিনা আরিফ দম্পতি। এবং ইনসেপ্টার হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে ডাক্তার মারুফ হাসানের করোনা চিকিৎসা দেওয়ার পাশাপাশি গবেষণার কথা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনার নমুনা পরীক্ষায় একদিনের ব্যবধানে শনাক্তের হার 4% কমেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2733 জন। শনাক্তের হার 21.2। এ সময় মারা গেছেন 39 জন। রিপোর্টে আরো জানাচ্ছেন চকরমালিথা। আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার কোনো সুযোগ নেই তথ্যের ব্যাখ্যা চাওয়ার উপায়। এভাবেই দিনের পর দিন চলছে একপক্ষীয় তথ্য উপাত্ত পরিসংখ্যান জানানোর স্বাস্থ্য বুলেটিন। সর্বশেষ বুলেটিনে জানানো হলো 24 ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 21% একটু বেশি, যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে আগের দিনের সর্বোচ্চ 25%-এর চেয়ে 4% কম। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একদিনের এ হার মোট শনাক্তের দিনওয়ারি গড়ের চেয়ে বেশি, প্রায় 1.5%। বুলেটিনে আরও জানানো হয় 24 ঘন্টায় হটলাইনে কল 1,11,813, নমুনা সংগ্রহ 13,548, পরীক্ষা 12,889, শনাক্ত 2,733। এ সময় মৃত্যু সংখ্যা 39, সুস্থ 1,940 জন। মোট আক্রান্ত শনাক্ত 1,96,323 জন, চিকিৎসাধীন 86,484, সুস্থ 1,06,963, সুস্থতার হার 54.48, মৃত্যু 2,496, মৃত্যু হার 1.27। এখন কোয়ারেন্টাইনে 60,812 এবং আইসোলেশনে 18,031 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। করোনা থেকে রক্ষা পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় বুলেটিনে। এবং সংক্রমিত না হওয়ার জন্য যেগুলো আমরা সবসময় বলে থাকি সেগুলো অনুসরণ করুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আমিষযুক্ত খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং শারীরিকভাবে সবসময় সচল থাকুন, হালকা ব্যায়াম করুন, হাঁটাচলা করুন, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এবং অবশ্যই একটু সূর্যালোকের স্পর্শ, ভিটামিন ডির জন্য সূর্যালোকের স্পর্শেও আসাটা দরকার। গর্ভবতী মায়েদের নিজের এবং গর্ভের সন্তানের সুরক্ষার জন্য অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডক্টর নাসিমা সুলতানা। নিজের যত্ন এবং গর্ভের সন্তানের যত্নের জন্য অবশ্যই স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি খাবার খাবেন। চকরমালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিনের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবির সভাপতি প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী বলেছেন, আস্থার সংকট তৈরি হওয়ায় নমুনা পরীক্ষায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। 18 কোটি মানুষের দেশে পরীক্ষার সংখ্যা খুবই কম বলে মনে করেন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক।
ল্যাবরেটরির সংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়েনি। তার অর্থ হচ্ছে যে আমাদের নমুনা পরীক্ষার জন্য মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এবং এটা আমার কাছে প্রধান কারণই মনে হয় যে সেখানে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। যেহেতু মানুষ দেখছে যে ভুয়া রিপোর্ট তৈরি হচ্ছে, মানুষের স্বাভাবিক কারণেই আস্থা হারিয়ে ফেলছে। আমার মনে হয় এইখানে আমাদের আরো বেশি কাজ করা উচিত এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। তার কারণ এখনো এই 18 কোটি মানুষের দেশে এই কয়েকটা ল্যাবরেটরি তো আসলেই তো অনেক অপ্রতুল। আমাদের টেস্টের সংখ্যা অনেক বাড়াতে হবে। তার কারণ এখন আমরা অপারেশনগুলো করতে পারছি না, যেহেতু রুটিন অপারেশনগুলো আমরা করতে গেলেও আমাদের কোভিড টেস্ট করেই আমাদেরকে করতে হবে, না হলে কেউই আমরা এই টেস্ট রোগীর অপারেশন করতে পারবো না। এবং যে কারণে আমরা দেখছি যে কোভিডে আক্রান্তের চেয়ে নন কোভিডে আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। টেস্টের সংখ্যা যদি না বাড়ায়, আক্রান্তের সংখ্যা যদি আমরা না জানি, কার্ভ ফ্ল্যাটেনিং করতে পারবেন কিন্তু এটাতে আসল জায়গায় কিন্তু ঘাটতি রয়েই যাবে। কাজেই টেস্ট আপনারা যেভাবেই হোক, আমাদের জনগণকেও বলবো যে আপনারা ল্যাবরেটরিতে আসেন, আপনারা পরীক্ষা করেন। যেগুলো আস্থার সংকট তৈরি হয়েছিল সেগুলোর দিকে নজরদারি দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 1 কোটি চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানেই খালি জায়গা আছে সেখানেই গাছ লাগান। করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। রিপোর্ট নীলাদ্রি শেখরের। করোনার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে স্বল্প পরিসরে। মুজিব জন্ম শতবার্ষিকীতে সারা দেশে 1 কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেককে অন্তত একটি করে চারা রোপণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে, আপনি যা পারেন একটা গাছ লাগান। অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের স্বচ্ছলতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কাজে সেইভাবে আমি আহ্বান করব সবাইকে যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। আমাদের দেশটা একটা বদ্বীপ, এই দেশটাকে আমরা রক্ষা করি, দেশটাকে উন্নত করি। 2007 সালের এই দিনে কারান্তরীণ করা হয়েছিল শেখ হাসিনাকে। দেশের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে মুক্তি পান, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেন। এসব ঘটনা প্রবাহ তুলে ধরে জনগণকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। অবস্থা মোকাবেলা করে চলো আর সব পথে থেকে দেশ ও জাতির কল্যাণ করে ইনশাআল্লাহ এই বাংলাদেশ যদি করোনার কারণে হয়তো করোনা ভাইরাস আমাদের সকল অভিযাত্রা স্বাভাবিকভাবে থামিয়ে দিয়েছে, তবে আমি আশা করি যে জনগণের পাবে এবং আবার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেছেন, দেশের এমন শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ অবৈধভাবে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। শাকার আদনান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সকাল 10:30টার দিকে সিএমএম আদালতে আনা হয় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে। আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওই দুজনের সঙ্গে আগে 5 দিনের রিমান্ডে থাকা শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলামকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাহেদ এবং মাসুদ পারভেজের তার 10 দিনের রিমান্ড চেয়েছে, 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই রিপোর্ট দিয়েছিল, এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিল, সব বিদেশ থেকে ইটালি থেকেও ফেরত এসছে। আমি মনে করি যে এই আসামি, এই বিরোধী হাসপাতালের যে কর্তৃপক্ষ, আসামি শাহেদ, মাসুদ পারভেজ সহ যারা ছিল, তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। 6000 বলছে যে রোগী টেস্ট করছে, এটার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি করে ভুয়া রিপোর্ট দেয়া হতো।
হ্যাঁ, প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বে এইগুলি সরিয়ে নিয়েছে। তো আমরা এখানে অভিযান করব। বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নৌকায় বোরকা পরা অবস্থায় শাহেদকে অস্ত্র ও গুলিসহ উদ্ধার করে র্যাব। এর আগের দিন গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করা হয় এমডি মাসুদ পারভেজকে। করোনা ভাইরাস পরীক্ষার নামে উত্তরা পশ্চিম থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় মোট আসামি 17 জন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ওই মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের ওপর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা ও জালিয়াতির কথা স্বীকার করেছেন সাবরিনা ও আরিফ দম্পতি। ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, রিপোর্ট জালিয়াতির মাধ্যমে কি পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। সাবরিনাকে রিমান্ডে এনে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। জবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরী এবং তার স্বামী প্রতিষ্ঠানের নির্বাহী আরিফ চৌধুরীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কি ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কি পরিমাণ ভুয়া কি পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো। ই পেমেন্টের মাধ্যমে অনলাইনে ভ্যাট জমা পদ্ধতি চালু করলো এনবিআর। তবে ভ্যাট ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি স্থাপন এখন অনিশ্চিত। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, আগস্টে পরীক্ষামূলকভাবে ইএফডি বসানো হতে পারে। অটোমেশনে দেরি হওয়ার কারণে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। রিজভি নাজের রিপোর্ট। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অঙ্গীকার ছিল ভ্যাট ফাঁকি বন্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর এর বদলে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বসানোর। অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেটেও একই ঘোষণা দেন আহম মুস্তফা কামাল। এটি তার দ্বিতীয় বাজেট। শুরু হয়ে গেছে নতুন অর্থবছর। কয়েক দফা সময় নির্ধারণ করেও পরীক্ষামূলকভাবে ইএফডি বসাতে পারেনি এনবিআর। আগস্টে আমাদের প্ল্যান আছে যে ইএফডি মেশিন চালু। প্রথম দফায় কি লাখ লাখ মেশিন দিয়ে আমরা পাইলটিং করবো না। প্রথম দফায় আমরা অল্প কিছু সংখ্যক মেশিন দিয়ে পাইলটিং করবো। কিছু হয়তো মুদি দোকানে, কিছু হয়তো ডিপার্টমেন্টাল স্টোরে, কিছু হয়তো খাবারের দোকানে, এভাবে বিভিন্ন সেক্টরে আমরা এই ইএফডি মেশিনটা প্রথমে দিয়ে পাইলটিং করবো। পাইলটিং করে দেখবো আমরা যে এই ইএফডি মেশিনের ব্যবহারটা কত ইজি হচ্ছে, আমাদের সিস্টেমটা ইজিলি কাজ করতে, সিস্টেমে কোনো ত্রুটি আসছে কিনা। প্রথম দফায় আমরা আফটার পাইলটিং 1 লাখ মেশিন চলে যাবো। 2013 সালে নেয়া ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। এর আওতায় অনলাইন নিবন্ধন, রিটার্ন দাখিল সহ 16 ধরনের কাজ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হয়েছে মাত্র 4টি। আমি নিজে বলবো এনবিআর যে হ্যাঁ অবহেলা করেছি আমরা। আপনি বলছেন ভ্যাট অনলাইন প্রজেক্ট এনবিআর এর বিরুদ্ধে একজন ব্যবসায়ী অবহেলার অভিযোগ এনেছেন। আসলে কি তাই? এটাকে আমি বলবো অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ সে বলবে যে হ্যাঁ আমি অবহেলা করেছি। আমি সবসময় আমি কোনো অবহেলা করিনি। আপনাদের দায়িত্ব খুঁজে বের করা অবহেলা কতটুকু হয়েছে, কি হয়েছে না হয়েছে। আপাতত 3টি ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাট দিতে পারবেন ব্যবসায়ীরা। ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকে এই প্রক্রিয়া যুক্ত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। কোভিড চিকিৎসায় গঠন করা রাজধানীর হাসপাতালগুলোতে কাজ করছেন একদল তরুণ চিকিৎসক। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি করোনা রোগীদের উপসর্গ নিয়ে গবেষণা করছেন তারা। এই তরুণ চিকিৎসকদের একজন মারুফ হাসান। গত কয়েক মাসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার সেবা পেয়ে অনেক রোগী সুস্থ হয়ে উঠেছেন। মানবপ্রেমী চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। ঢাকার মিরপুরের নানাবাড়িতে 1985 সালে জন্ম মারুফ হাসানের। পাবনার শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন বাংলাদেশ মেডিকেল কলেজে। 32তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন সাথিয়া কাশীনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে। 2015 সালে মাস্টার্স ইন পাবলিক হেলথ থেকে সার্জারিতে এমপিএস শেষ করেন।
কোভিড আক্রান্তদের সেবায় বর্তমানে তিনি কাজ করছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে ট্রিটমেন্ট মডালিটি সেটা হচ্ছে প্রতিবারের ডিউটিতে আমাদের এটা আপডেট হচ্ছে। প্রথমবারের ডিউটি আমরা করেছি হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন আর হচ্ছে সাথে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে। পরবর্তীবারে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন কমপ্লিটলি অফ করে দিলাম, যে এটা শুধুমাত্র যদি নিউমোনিয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট হবে, না হলে অন্য কিছু। এর পরবর্তীতে যেরকম আমরা আনঅফিসিয়ালভাবে আইভারমেকটিন আর হচ্ছে ডক্সিসাইক্লিনের যে বিষয়গুলো আমাদের বিভিন্ন প্রফেসর ওনারা তুলে ধরলেন, তো এগুলোর আসলে বৈজ্ঞানিকভাবে আসলে সায়েন্টিফিক পেপার নেই, কিন্তু এটা হচ্ছে আমি বলবো যে একজন মানে ডুবতে থাকা মানুষের হাতে খড়কুটো যেভাবে থাকে সেরকমই আসলে আমি এটাকে উপমিত করব। তো সেটা দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করেছি। আমি জানি না যে সেটা নিয়ে এখনো গবেষণা হয়নি, কিন্তু রেজাল্ট তো আমরা আসলে ভালো কম্পারেটিভলি পাচ্ছি। ডাক্তার মারুফ হাসানের বাবা একজন মুক্তিযোদ্ধা, এখনো ঘর বাঁধেননি ডাক্তার মারুফ, তাই বাবা মায়ের সাথে থাকছেন তিনি। করোনার কারণে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। সবার কাছে অনুরোধ করব যে আমাদের তথ্য ভান্ডারগুলো উন্মুক্ত করা হোক, কারণ আমরা মৃত্যু হার আসলে কমাতে পেরেছি। ইটালির মাত্র 50 জনের উপরে যখন পোস্টমর্টম করা হয়ে দেখা গেল যে হচ্ছে তাদের রক্তে জমাট বেঁধে তাদের পালমোনারি এম্বলিজমের মতো একটা রোগের সৃষ্টি হচ্ছে, তখন থেকেই কিন্তু আসলে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট বা অ্যান্টিপ্লেটলেট এই চিকিৎসা ব্যবস্থাগুলো আমরা চালু করতে পেরেছি। সো এইখানে যদি আমরা একটা প্রপার রিসার্চ আমরা করতে পারি বা এই ডেটাগুলো যদি উন্মুক্ত থাকতো, আমাদের বিভিন্ন পাবলিক হেলথ এক্সপার্টিস বাংলাদেশে আছেন, তারা এই তথ্যগুলো নিয়ে উপাত্তগুলো সংগ্রহ করে তারা নিজেরা অ্যানালাইসিস করে আমাদের জন্য আসলে একটা নতুন পাথেও বা নতুন গাইডলাইনের জন্য হেল্প করতে পারতেন। আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আসলে ফলো করলে কোভিড আমরা আরো দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদে এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে আজকের দিনের আর কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। করোনায় বাংলাদেশ আনসার বাগেরহাট জেলার সহকারী কমান্ডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন বাগিরা গ্রামে। এ পর্যন্ত আনসার বিটিভির এক কর্মকর্তা সহ 4 জন করোনায় মারা গেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগে কর্মরত কনস্টেবল সিরাজুল ইসলাম। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি গ্রাম ময়মনসিংহের ত্রিশালে। কক্সবাজারে কর্মরত পুলিশ কনস্টেবল ছোটন দেব করোনা আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত 52 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। জেলাগুলো থেকে যে তথ্য এসেছে, গোপালগঞ্জে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। এ নিয়ে করোনায় 23 জন এবং করোনা উপসর্গে 18 জন মারা গেলেন। গোপালগঞ্জে নতুন 23 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 1158 জন। গোপালগঞ্জে সোনালী ব্যাংক প্রধান শাখার 9 জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়। শাখাতে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। ল্যাব ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছে স্থানীয়রা। রংপুর মেডিকেল কলেজের পরীক্ষায় 53 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে র্যাব সদস্য, পুলিশ সদস্য, নার্স সহ রংপুরের 35 জন। রংপুর জেলায় মোট আক্রান্ত শনাক্ত 1390 জন। সুস্থ হয়েছেন 954 জন। মারা গেছেন 25 জন। লালমনিরহাটে 9 জন, গাইবান্ধায় 6 জন, কুড়িগ্রামে 3 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দিনাজপুরে 42 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 1115 জন। দিনাজপুরে এই পর্যন্ত করোনা 21 জন এবং করোনা উপসর্গে আরো 21 জন মারা গেছেন। পটুয়াখালীতে আরো 37 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 774 জন। সকালে সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পটুয়াখালীর ক্রীড়াবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক চিত্তরঞ্জন দাস মারা গেছেন। আক্রান্তদের মধ্যে আছেন চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, বাউফল থানার ওসি, ব্যাংকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রকল্প কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সহ অনেকে। 18 জন মিলে জেলায় মোট সুস্থ হয়েছেন 317 জন। বাউফল থানার ওসি সহ প্রায় 15 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়। বাউফলবাসী
থানাটিকে লকডাউন দাবি করেছে। বরগুনায় নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বরগুনায় আজ করোনায় মারা গেছেন 2 জন। মৃত আমতলী উপজেলার কড়াইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আমতলীর চুরিকাটা গ্রামের 75 বছর বয়সী মোজাম্মেল হোসেনও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত 447 জন। এ পর্যন্ত মারা গেছেন 9 জন। আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,38,00,000 জন। সুস্থ হয়েছেন 81,97,400 জন। মারা গেছেন 5,89,114 জন। আসিফ, এই ছিল আমার কাছে করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আপনাকে ধন্যবাদ। মাসুম, আপনাকে ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে আজকের দিনে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেটগুলো জানাচ্ছিলেন তারকুল ইসলাম মাসুম। প্রিয় দর্শক, এই সাথে সংবাদের সময় হয়ে গেল। অশোক লিল্যান্ড ইফাত আটস বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে। আইনি লড়াই করতে যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেলেন আইএসে যোগ দিতে দেশ ছাড়া শামীমা। আপিল করবে ব্রিটিশ সরকার। মোহাম্মদ মাহবুব হোসেনের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চেষ্টার অভিযোগে রংপুরের পীরগঞ্জ থেকে রেজানুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিকাশ অ্যাকাউন্টে 1 লাখেরও বেশি টাকা পাওয়া গেছে। 2 বছর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এলিট ফোর্স। গ্রেপ্তার রেজানুল হককে কুর্মিটোলা হেডকোয়ার্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব ইন্টেলিজেন্স সদস্যরা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন 1/11 কুশীলবরা ষড়যন্ত্র করছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যখনই দেশে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই দেশে এবং বিদেশে ওই কুশীলবরা সক্রিয় হয়। 1/11-তে গ্রেফতারের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র মুক্তি পেয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। দুঃখজনক হলেও সত্য, আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে এবং তার এই নেতৃত্বের জন্য বিশ্বব্যাংক, জাতিসংঘ, পৃথিবীর বরেণ্য নেতৃবৃন্দ যখন প্রশংসা করে, তখনও 1/11-এর কুশীলবরা এখনও সেই ষড়যন্ত্র, মাঝে মধ্যে সেই ষড়যন্ত্র করে। যখনই দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, আমরা দেখতে পাই 1/11-এর কুশীলবরা দেশে এবং বিদেশে সক্রিয় হয় এবং তারা আবার ছবল মারার অপচেষ্টা চালায়। মুজিববর্ষ উপলক্ষে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সারা দেশে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন স্লোগানে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগেও কর্মসূচির আয়োজন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের 158টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়ক ও পতিত জমিতে 1,01,625টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। কুষ্টিয়ার 6 উপজেলায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে 1,22,000 বৃক্ষরোপণ করা হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে 5 শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নাটোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। মৌলভীবাজারে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলায় 1,42,275টি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে মুজিববর্ষের কর্মসূচি পালন করা হবে। মাইসছড়ি সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ও প্রজ্ঞাবংশ শিশু সদনের উদ্যোগে খাগড়াছড়ির 16টি গ্রামের বাসিন্দাদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে আলোচনা সভা হয়। সারা দেশের মতো লক্ষ্মীপুরে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 20,000 বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পরে উপজেলা চত্বরে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। রংপুরে 1,62,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছে বন বিভাগ ও প্রশাসন।
সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে জানাবো নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে দেশ ছাড়া বাংলাদেশি ব্রিটিশ বংশোদ্ভূত শামীমা বেগম নাগরিকত্বের দাবিতে আইনি লড়াই চালাতে যুক্তরাজ্যে ফিরতে পারবেন। ব্রিটেনের আপিল আদালত এক রায়ে বলেছেন, সিরিয়ার শরণার্থী শিবির থেকে শামীমার পক্ষে আইনি লড়াই চালানো সম্ভব নয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2015 সালে দুই বান্ধবীকে নিয়ে আইএসে যোগ দিতে ব্রিটেন ছেড়ে সিরিয়ায় যান শামীমা বেগম। 2019-এ সিরীয় শরণার্থী শিবিরে সন্ধান পাওয়ার পর শামীমার নাগরিকত্ব বাতিল করে ব্রিটেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ। ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ আমরা কথা বলেছি বেবি আক্তারের সাথে। করোনাকালে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাতে লেবু বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। হাতে টাকা ছিল না, ঢাকা মেডিকেলে আসছি, তো ওইখানে রাত্র হয়ে গেছে ওইখান থেকে গেছি। পরে এক রোগীর সাথে নোয়াখালী পরিচয় হলো, থাকতেছি বলি কি এইখানে থাইকা চাকরিটা খুঁজি, তো যাওয়ার আর কোনো ইয়া নাই। টাকা যা ছিল কিনে খেতে খেতে টাকা শেষ হয়ে গেছে, তো 500 টাকা ছিল, তাই আমি লেবু কিনা ব্যবসা করি, এখানে সবাই দিছে ঢাকা মেডিকেল, তো আমি এই ব্যবসা করতেছি। হয় খেতে পারি, কখনো না হইলে 10 টাকার ভাত 5 টাকার ঝোল টোল খাই, আর হয়ে যায়। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সিএক্স সূচক 10 পয়েন্ট কমে 4069 পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 329টি কোম্পানির 225 কোটি 97 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 41 কোটি 87 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 58টির, কমেছে 74টির এবং অপরিবর্তিত রয়েছে 197টি কোম্পানির শেয়ারের দাম। এবারে চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে আগামী মার্চ থেকে চট্টগ্রামের কয়েকশো কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবি জানিয়েছে কমিউনিটি সেন্টার মালিক সমিতি। নগরীর বহদ্দার হাতে কমিউনিটি সেন্টার মালিক শ্রমিকদের এক সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকলেও কমিউনিটি সেন্টারের শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ দুলাল, সহ সভাপতি এম এ মালেক, যুগ্ম সম্পাদক কুমার রাজেন দাশগুপ্ত, সাজেদুল আলম মিল্টন সহ অন্যরা। এবারে জানাবো পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে জানিয়ে কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি কাজ করে কৃষককে লাভবান হতে হলে কৃষির যান্ত্রিকীকরণ করতে হবে। স্বল্প সময়ে স্বল্প জমিতে ফলাতে হবে অধিক ফসল। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের অপচয় রোধ করতে হবে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে তিনি আরো বলেন, কৃষি পণ্য রপ্তানির মাধ্যমে কৃষক ও দেশ লাভবান হবে। কৃষিতে আমরা খাদ্য, যেটি মূল খাদ্য চাল, সেটিতে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। পুরোগুলো বছর আমরা উদ্বৃত্ত, এটি ভালো দিক, কিন্তু সাথে সাথে আমাদের পুষ্টি জাতীয় খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। ফলমূল, শাকসবজি এগুলোর যাতে মানুষের কনজামশন বাড়ে। দ্বিতীয়ত ডিম, দুধ, মাছ, মাংস, এই সেক্টর এগুলোরও উন্নয়ন হতে হবে এবং এই জাতীয় খাবার, পুষ্টি জাতীয় খাবারের প্রাপ্যতা বৃদ্ধি করতে হবে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসা মৃত কাছিম, জলজ প্রাণী ও বর্জ্য অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসনের আহ্বানে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছে 12টি সংগঠনের 300 পরিবেশ কর্মী। সাগর থেকে আসা বর্জ্যগুলো ভিনদেশী বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওতে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। গত কয়েকদিন ধরে কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগর থেকে ভেসে আসছে মৃত, আহত ও জীবিত কাছিম সহ নানা সামুদ্রিক প্রাণী। পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে ভরে গিয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকত। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী 12টি সংগঠনের 300-র বেশি পরিবেশ কর্মী সৈকত পরিষ্কার করতে এগিয়ে আসে। বুধবার সকাল থেকে সমুদ্র পাড়ের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালায় স্বেচ্ছাসেবকরা। সবাই মিলে আমরা একসাথে হয়ে এই সৈকতটাকে আমরা পরিষ্কার রাখবো। বিভিন্ন দেশের ময়লা আবর্জনা আমরা এখানে পাইছি। সাগর থেকে আবর্জনা আসা ও সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা। সাগরে ভেসে আসা বর্জ্যগুলো জেলা প্রশাসন আহ্বানে সাড়া দিয়ে 11টি সংগঠন আজকে পরিচ্ছন্ন অভিযানে নেমেছে। এই বর্জ্যের বয়স বছরখানেক হতে পারে। বঙ্গোপসাগরের একটা নির্দিষ্ট জায়গায় এই বর্জ্যগুলি জালে আটকা পড়ে জমা হয়েছিল। সাগর থেকে আসা বর্জ্য ও সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় 15 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। বোতল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আসলে আমাদের দেশে ব্যবহৃত হয় না, এরকম আমরা দেখেছি। তো এগুলো আমরা তদন্ত কমিটির কাছে আমরা দেব এবং তারা হয়তো এই বিষয়টা পর্যবেক্ষণ করে একটা ফাইন্ডিংস আমাদেরকে দিতে পারবে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ময়নাতদন্তে জানা গেছে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বঙ্গোপসাগরের কাছিম ও জলজ প্রাণীগুলো। বর্জ্য আর মৃত কাছিমগুলো অপসারণের পর পরিচ্ছন্ন এখন সৈকত। তবে কাছিমগুলোর মৃত্যুর কারণ জানার পাশাপাশি সাগরে তাদের নিরাপদ অবস্থান তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রায় 20% প্রবৃদ্ধি ধরে 2020-21 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 48 বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সভায় এই লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় তৈরি পোশাক খাতের বাইরে অন্য রপ্তানি পণ্য বহুমুখীকরণের আহ্বান জানান তিনি। সরকারি বেসরকারি খাতগুলো একসাথে এগিয়ে আসলে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেশি অর্জন করা সম্ভব বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিশ্ব পরিস্থিতির আলোকে জীবাণুনাশক পণ্য রপ্তানিতে নজর দিতে হবে। এ সময় তিনি জানান, তৈরি পোশাক খাতের কর্মীদের বেতন ভাতা প্রদানে প্রয়োজনে আগামী 3 মাস স্বল্প সুদে ঋণ দেবে সরকার। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জারি ফিরব। জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল কোরবানির পশুর হাট। অনলাইনে মূল্য তালিকা দেখে সহজেই পশু কিনতে পারছেন ক্রেতারা। আমার ভাতিজার চাকরি যদি না হয় আপনারে ওভারনাইট বান্দরবনে পাঠায় দিব।